ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এবং তোমরা আমাদের যে নেম রয়েছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা ফ্রি ক্লাস। যে ফ্রি ক্লাসের আমরা অলরেডি দুটো ক্লাস অলরেডি করে ফেলেছি এবং আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট নিয়ে পরে আলোচনা করি। এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট নিয়ে আলোচনা করি। এখন আমরা বিল্ডিং মেটেরিয়াল দিয়ে শুরু করেছি, তো বিল্ডিং মেটেরিয়াল নিয়ে এখন আমরা কথা বলবো, অন্য কোনো কিছু নিয়ে এখন আর এগোবো না। বাট আমরা যে পড়াশোনাটা এখানে করি সেখানে কিন্তু আমরা পরপর পড়াশুনো করি না। মানে পরপর বলতে আমি বলতে চাইছি যে কোনো কিছু জিনিসকে বুঝে এটার রেসপেক্টে এটা, এটার রেসপেক্টে এটা, এরকম কিন্তু আমরা এখানে করি না। আমরা এখানে যেটা করি সেখানে হচ্ছে যে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট নিয়ে পরে আলোচনা করি। এবারে যারা একদমই নতুন তারা জানো না যে এখানে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট নিয়ে আলোচনা করি, তো তাদেরকে একটু প্রথমে বলে দিই যে যে সমস্ত জায়গাগুলো থেকে আমাদের বিভিন্ন এমসিকিউতে, মানে প্রত্যেকটা আমাদের যে এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামে কী কী এমসিকিউ এসেছে, কোন পার্টটার দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট এবং কোন কোন জায়গাগুলো শুধু দেখলে পরে আমরা বেশিরভাগ অ্যান্সার করতে পারবো, সেই জায়গাগুলোর উপরে আমরা এখানে গুরুত্ব দিয়ে থাকি। অলরেডি আমরা কিন্তু এখানে দুটো ক্লাস করেছি। আমি আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুটোরই লিঙ্ক তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। দিস ইজ দ্য থার্ড ক্লাস, 3 নাম্বার ক্লাস, এটা হচ্ছে ক্লাস নাম্বার 3। এবারে চলে আসি যে যারা এই আমাকে ফলো করছো এবং আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কন্টিনিউয়েশনে থাকা, পড়াশোনার সাথে যুক্ত থাকা এটা খুবই বড় জিনিস এবং এটাই খুবই দরকার। প্রচুর ক্রিয়েটার্স রয়েছে এবং তারা অনেকেই প্যানিক তৈরি করার চেষ্টা করছে রিগার্ডিং ডাব্লিউবিপিএসসি রেজাল্ট, এবং যা খুশি একটা ভিডিও বানিয়ে বলে দিচ্ছে। তো এরকম জিনিসপত্রগুলো হচ্ছে, চলছে। তাদের থেকে দূরে থেকো। যে সমস্ত গ্রুপে নেগেটিভিটি ছড়াচ্ছে সেই সমস্ত গ্রুপ থেকে দূরে থেকো। যদি তোমরা টেকনিক্যাল ডিসকাশন করতে চাও, পড়াশুনোর সাথে থাকতে চাও, তাহলে অবশ্যই আমাদেরও একটা টেকনিক্যাল ডিসকাশন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এখানে কিন্তু নেগেটিভিটি নেই, যে নেগেটিভিটি ছড়াবে তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। এখানে আমাদের মোটামুটি ওই 200-250 জন স্টুডেন্ট আপাতত রয়েছে। তো তোমরাও যদি জয়েন করতে চাও, পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেয়া থাকবে, তোমরা চাইলে সেখানে জয়েন করে যেতে পারো। এছাড়াও আমাদের দুটো ক্লাস চলছে, একটা হচ্ছে স্টেট লেভেল এক্সাম গাইডেন্স, যেটা 1 বছরের ক্লাস এবং জানুয়ারি 2025 থেকে এটা চলছে এবং এটা 1 বছর ধরেই চলবে। এবং এখানে বেশিরভাগ ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে এবং তোমরা সেখানে কনসেপচুয়ালি, থিওরিটিক্যালি প্রত্যেকটা জায়গাকে পড়াশুনো করতে পারবে। তো এটা একটা ক্লাস আমাদের রয়েছে। আরেকটা ক্লাস আমরা ঘোষণা করেছি, দ্যাট ইজ ডাব্লিউবিএমএসসির ক্র্যাশ কোর্স। তো তোমরা যদি ডাব্লিউবিএমএসসির কেউ বা কেএমসির কেউ ক্র্যাশ কোর্স নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, অনেকেই প্রশ্ন করে কোন নাম্বারে কন্ট্যাক্ট করব। নাম্বারটা হচ্ছে 8345024034। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ, কল অর মেসেজ করে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং যেটাতে খুশি, তোমার যদি মনে হয় যে না আমি স্টেট ব্যাচে নেব তাহলে স্টেট ব্যাচে জয়েন করতে পারো। আর যদি তোমার মনে হয় না আমি শুধুমাত্র কেএমসির জন্য পড়াশুনো করব এবং কেএমসি ক্র্যাশ কোর্সটুকুই শুধু নেব, তাহলে তুমি সেটাও করতে পারো। আর যদি এনিথিং কোয়ারি থাকে, যে আরও অনেক কোয়ারি অনেক মানুষের থাকে যে স্যার কোনটা নিলে বেটার হবে, আপনি কোনটা এখানে রেকমেন্ড করছেন, আমার কি দরকার, এই সমস্ত জিনিসপত্র সম্পর্কে যদি তুমি কথা বলতে চাও তাহলে অবশ্যই তুমি আমাকে এই নাম্বারে কল করতে পারো। এবং কোর্স রিগার্ডিং কথাবার্তা বলার জন্য আমি কিন্তু ফ্রি রয়েছি, অবশ্যই সেটা করতে পারো। অনেকে আছো ফোন করে পরে বা মেসেজ করে পরে বারবার জানতে চাইছো রেজাল্টের কী খবর, রেজাল্টের কী খবর। তো রেজাল্টের কী খবর সেটা তো আমি অলরেডি বলেছি, রেজাল্ট নিয়ে এখন চিন্তা করার কিছু নেই। অনেকেই এটা প্যানিক তৈরি করেছিল যে মেয়ের শেষ উইকে দিয়ে দেবে, জুনেই প্রথমেই দিয়ে দেবে, জুনের সেকেন্ড উইকে দিয়ে দেবে। তারা আবার পিছাতে থাকবে এবং প্রত্যেকটা সপ্তাহেই তারা বলবে যে রেজাল্ট বেরোবে। তো চিন্তার কিছু ব্যাপার নেই, রেজাল্ট তো অবশ্যই বেরোবে, রেজাল্ট তাড়াতাড়িই বেরোবে।
রেজাল্টের দিকে নজর দেওয়ার তোমাদের দরকার নেই। রেজাল্টের দিকে নজর দিলে কি হবে, পড়াশুনো থেকে তোমরা দূরে সরে যাবে, এবং এটাই আমি চাই না যে তোমরা পড়াশুনো থেকে দূরে সরে যাও। আমি সেজন্যই দেখো প্রত্যেকটা টাইম টু টাইম কেএমসির যে পেপার সলিউশন আছে সেটা দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের টিচমিন্ট অ্যাপে যে ফ্রি মক টেস্ট অনগোয়িং রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করছি। সেই ফ্রি মক টেস্টগুলো থেকে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা পড়াশুনোর সাথে যুক্ত থাকতে পারো, পড়াশুনোটার সাথে লেগে থাকতে পারো। বাকি এবারে তোমার চয়েস যে তুমি পড়াশুনোর সাথে যুক্ত থাকবে নাকি যেখানে গণ্ডগোল হচ্ছে, নেগেটিভিটি ছড়াচ্ছে, সেই সমস্ত জিনিসের সাথে যুক্ত থাকবে, সেটা তোমার ব্যাপার অবশ্যই। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আগের দিন আমরা ব্রিক এবং সিরামিক টাইলস এই সমস্ত নিয়ে পরে কিছু জায়গা আমরা দেখেছিলাম। আজকে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে লাইম নিয়ে পরে আজকে আমরা দেখব। তো যদি কারোর পড়াশুনোর ক্ষেত্রে মনে হয় যে আমার এই স্পিডটা কম রয়েছে, তারা অবশ্যই 1.5x বা তার থেকে এখন তো সমস্ত কিছুই মেনটেন করা যায় খুব সহজে, তো 1.5 বা 1.6 এইরকম একটা স্পিড লাগিয়ে তোমরা দেখতে পারো, বা যদি তোমাদের কমফোর্টেবল মনে হয় তাহলে কিন্তু তোমরা 1.25 থেকে 1.3xেও তোমরা কিন্তু দেখতে পারো। তো সেটা তোমাদের জন্য বেটার হবে, তাদের টাইমটাও কিছুটা কনজিউম হবে। চলো আজকের লাইম রিগার্ডিং কথা শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে জায়গাটার কথা আজকে বলবো সেটা হচ্ছে লাইম বলতে আমরা এখানে যে লাইম নিয়ে পড়াশুনো করব দ্যাট ইজ বিল্ডিং লাইম। আচ্ছা, বিল্ডিং লাইম মানে কি? বিল্ডিং লাইম মানে যে সমস্ত লাইম আমরা বিল্ডিংয়ের কাজে বা কনস্ট্রাকশনের কাজে আমরা ইউজ করছি তাকে আমরা বিল্ডিং লাইম বলছি। আচ্ছা, বিল্ডিং লাইমের আইএস কোডটা কত? বিল্ডিং লাইমের আইএস কোড হচ্ছে IS 712। আচ্ছা, এবারে এই বিল্ডিং লাইমের ভাগ কী কী রয়েছে সেই রিগার্ডিং কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এমনকি ইসরো, আমাদের মধ্যপ্রদেশ এবং বিভিন্ন পিডাব্লিউডির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্ন এসেছে এবং জানতে চেয়েছে। এছাড়াও DSSB বিভিন্ন যেই পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন খুব কমন হয়ে দাঁড়ায়। তাই সব থেকে প্রথম এই জিনিসটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো অ্যাজ পার আইএস কোড 712, প্রথম যেটা আসে সেটা হচ্ছে ক্লাস এ, ক্লাসিফিকেশন হিসাবে ক্লাস এ যে আমাদের ক্লাস এ, ক্লাস এ যে আমাদের লাইমটা রয়েছে সেটা জেনারেলি হচ্ছে ইমিনেন্টলি হাইড্রোলিক লাইম। আচ্ছা, এটা কোথায় কাজে লাগে এই প্রশ্নটাও কিন্তু অনেক ক্ষেত্রে করে থাকে। তো জেনারেলি ইমিনেন্টলি হাইড্রোলিক লাইম স্ট্রাকচারের কাজে জেনারেলি ইউজ হয়ে থাকে, ফর স্ট্রাকচার পারপাস বা স্ট্রাকচারের কাজে জেনারেলি ইউজ হয়ে থাকে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ক্লাস বি। এটা তো ইমিনেন্টলি হাইড্রোলিক লাইম ছিল, এটা কি হয়ে যাবে, এখানে কিন্তু আর ইমিনেন্টলি থাকছে না, এটা হয়ে যাবে সেমি হাইড্রোলিক লাইম। সেমি হাইড্রোলিক লাইম কী কাজে লাগে এই প্রশ্নটা আবার করতে পারে। তো সেমি হাইড্রোলিক লাইম জেনারেলি মেসনরি মোটর এবং প্লাস্টারের আন্ডারকোটে ইউজ হয়। আচ্ছা, হোয়াট ইজ নেক্সট ইজ AB যদি হয়েছে তাহলে অবশ্যই সেখানে একটা C থাকবে, তাহলে দ্যাট ইজ সিতে কি আসছে? সিতে আসছে ফ্যাট লাইম। আচ্ছা, ফ্যাট লাইম জেনারেলি কী কাজে লাগে এটা কিন্তু অনেক জায়গাতে প্রশ্নটা এসেছে, এমনকি আমাদের WBPSCরও বিভিন্ন এক্সামে এটা এসেছে। তো ফ্যাট লাইম জেনারেলি হোয়াইট ওয়াশ, কম্পোজিট মোটার,
এবং কিছু কিছু ক্ষেত্রে ফিনিশিং কোট ইন প্লাস্টার ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা তিনটে সম্পর্কে যখন জানলাম, চতুর্থ নাম্বারে চলে আসে ডি। এই ডি যে লাইমটি রয়েছে ক্লাস ডি, তাকে আমরা বলি ম্যাগনেসিয়াম ডলোমাইট বা ডলোমিটিক লাইম। এই ম্যাগনেসিয়াম ডলোমিটিক লাইম কি কাজে লাগে, এই প্রশ্নটা অনেক জায়গায় করতে পারে। তাহলে দ্যাট উইল বি ফর ফিনিশিং কোট, অফ প্লাস্টার অ্যান্ড হোয়াইট ওয়াশিং। তাহলে সি অ্যান্ড ডি কে আমরা হোয়াইট ওয়াশ এবং ফিনিশিং কোটের জন্য ইউজ করতে পারি। নেক্সট আসে ক্লাস ই। এই প্রশ্নটা আমি আমার ইয়েতে রেখেছিলাম, আমার যে ফ্রি মক টেস্ট রয়েছে সেখানে তুমি রেখেছিলাম। ফ্রি মক টেস্টে কোশ্চেনটা ছিল। তো ক্লাস ই জেনারেলি হচ্ছে কঙ্কার লাইম। কঙ্কার লাইম কি কাজে লাগে? কঙ্কার লাইম জেনারেলি ম্যাসনরি মোটরে কাজে লাগে, ম্যাসনরি মোটর বানাতে কাজে লাগে। হোয়াট নেক্সট? এবং শেষ ক্লাস, দ্যাট ইজ ক্লাস এফ। ক্লাস এফ হচ্ছে সিলিসিয়াস ডলোমিটিক লাইম। এটা কি কাজে লাগে? এটা কিন্তু প্লাস্টারিংয়ের সময় আন্ডারকোট অ্যান্ড ফিনিশিং কোট বোথ কাজেই কিন্তু এটা লাগে। তো প্লাস্টারিংয়ের কাজে জেনারেলি এটাকে আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু প্রচুর জায়গাতে এসেছে। হ্যাঁ, আমি তোমাকে তো বলেই দিলাম যে বিভিন্ন এক্সাম রিগার্ডিং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, আমাদের ইসরোতে, DSSB, জেইতে, এরকম প্রচুর জায়গাতে প্রশ্নটা কিন্তু এসেছে। মানে প্রশ্নটা বলতে এই রিগার্ডিং প্রশ্ন এসেছে। কোথাও কঙ্কার লাইম থেকে প্রশ্ন এসেছে, কোথাও সি থেকে এসছে, কোথাও ডি থেকে এসছে। এভাবে কিন্তু প্রশ্ন এসেছে। রিগার্ডিং ক্লাস প্রশ্ন এসেছে, তাদের ইউজ এই রিগার্ডিংও কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে প্রথম এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। এরপর যে জায়গাটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, নেক্সট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে আমরা প্লাস্টার অফ প্যারিসের কথা বলি। আমরা জেনারেলি প্লাস্টার অফ প্যারিসের কথা বলি। তো সেই প্লাস্টার অফ প্যারিস এই ব্যাপারটা কি, এবং এই জিনিসটা কম্বিনেশনটা কি, মানে কেমিক্যাল কম্বিনেশনটা কি, আর কি হচ্ছে জিনিসটা, সেটাও একটু আমরা দেখে নিতে চাই। আচ্ছা, এই রিগার্ডিং অনেক জায়গাতে প্রশ্ন এসেছে। তোমরা জানো যে আমাদের যে WBPSC যেই রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছিল তাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো সেকেন্ড থিং আমরা এটা দেখব। সেকেন্ড, তো প্লাস্টার অফ প্যারিস এই নামটা আমাদের কাছে প্রচণ্ড পরিচিত। প্লাস্টার অফ প্যারিস আমাদের কাছে প্রচণ্ড পরিচিত। প্লাস্টার অফ প্যারিস তার যে কেমিক্যাল কম্পোজিশনের যে সংকেত, যদি সেটা আমাদেরকে বলতে বলে তাহলে আমাদেরকে কি লিখতে হবে, সেটা হচ্ছে CaSO4, half H2O। ঠিক আছে, তাহলে এর কেমিক্যাল সংকেতটা আমরা জানলাম, half H2O, CaSO4, half H2O। ঠিক আছে, এবারে যে প্রশ্নটা এসেছিল যে এটা SSC জেইতে এসেছিল রিসেন্টলি, SSC জেই 2024-এর একটা শিফটে এই প্রশ্নটা ছিল। এবারে হচ্ছে যে এটাকে আমরা কি নামে জানি,
তো স্বাভাবিকভাবে এটাকে আমরা ক্যালসিয়াম সালফেট বলতে পারি। তো ক্যালসিয়াম সালফেট দেখতেই পাচ্ছ যে এটা ক্যালসিয়াম সালফেট। এবারে আরেকটা প্রশ্ন যেটা 2022-এ এসএসসিতে এসেছিল, যে ওখানে এরকমভাবে বলেছিল যে কোন প্রোডাক্টকে আমরা পাবো যদি আমরা জিপসামকে হিট করি। তো সেখানে প্রশ্নটার অ্যান্সার এভাবে আমি ডাইরেক্টলি দিই, ওরকমভাবে না দিয়ে, যে জিপসামকে যদি আমরা হিটিং করি, এই কোশ্চেনটা আমাদের পিএসসিতেও এসেছিল। তো জিপসাম, আচ্ছা জিপসামের কেমিক্যাল সংকেত কি? জিপসামের কেমিক্যাল সংকেত হচ্ছে CaSO4, বাট এখানে ওয়াটার বেশি থাকে, অর্থাৎ 2H2O। তাকে আমরা যদি হিট করি, আচ্ছা কত ডিগ্রি টেম্পারেচারে হিট করি এটাও প্রশ্ন আসতে পারে। তো 393 কেলভিন, 393 কেলভিন। এই 393 কেলভিনে যদি আমরা এটাকে হিট করি, তাহলে সেখান থেকে তৈরি হবে CaSO4, হাফ H2O, যেটাকে আমরা বলছি প্লাস্টার অফ প্যারিস, বা যেটাকে আমরা বলছি POP, প্লাস্টার অফ প্যারিস। এবং তার সাথে 3-2 H2O এখানে নির্গত হয়, 3-2 H2O জেনারেলি এখানে নির্গত হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে জিপসামকে যদি আমরা হিট করি তাহলে আমরা POP পাবো এবং জল সেখানে তৈরি হবে। ঠিক আছে, মোটামুটি এটা বোঝা গেল। এখানে এ নিয়ে তো কোনো আর অসুবিধা হওয়া উচিত নয়, ঠিক আছে। এরপর হচ্ছে এর প্রপার্টিজ নিয়ে পরে অনেক জায়গাতে অনেক প্রশ্ন করে, এর প্রপার্টিজ নিয়েও কিন্তু প্রশ্ন আসে। তো তার প্রপার্টি সম্পর্কে যে প্রশ্নগুলো আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে POP যেটা সেটা হয়ে থাকে জেনারেলি হোয়াইট ইন কালার। এটা তোমরা জানো, POP দেখেছো নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও। POP হোয়াইট ইন কালার হয়ে থাকে। POPর সেটিং টাইম হয়ে থাকে POP হোয়াইট ইন কালার। POPর সেটিং টাইম হয়ে থাকে, সেটিং টাইম হচ্ছে 5 থেকে 10 মিনিট। সেটিং টাইম হয়ে থাকে 5 থেকে 10 মিনিট। এবং POPর স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে থাকে 2.57। POPর স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে থাকে 2.57। তাহলে এই প্রশ্নগুলো কেন বলছি, কারণ এই রিগার্ডিং প্রশ্ন কিন্তু আবার তৈরি হতে পারে এবং জানতে চাইতে পারে, তখন কিন্তু এই অ্যান্সারগুলো তোমাদেরকে বলতে হবে, সেগুলো ঠিকমতো অ্যান্সার করতে হবে। তো ঠিক আছে, এইটুকু গেল, দুটো জায়গা আমরা ক্লিয়ার করলাম। ঠিক আছে, POP সম্পর্কে একটু জানলাম, আর আরেকটা জিনিস জানলাম সেটা হচ্ছে যে কী ধরনের আমাদের লাইম রয়েছে, এটা সম্পর্কে একটু জানলাম। এরপরে যে জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা রিগার্ডিং প্রশ্ন অনেক জায়গাতেই আসে, অনেক রকমভাবে এই প্রশ্নগুলো আসে, তো সেটা একটু আমরা চেষ্টা করি কী জিনিস বলতে চাইছি। লাইম সাইকেল বলে একটা জিনিস হয়, সেই লাইম সাইকেল থেকে অনেক জায়গাতে প্রশ্ন আসে যে লাইম সাইকেল ব্যাপারটা কি, এরকমও প্রশ্ন দিতে পারে। আবার বলতে পারে যে লাইম সাইকেলটাতে কোন জিনিসটা থেকে কোন জিনিসটা তৈরি হচ্ছে, এরকমও প্রশ্ন কিন্তু অনেক জায়গাতে আসে যে কোন জিনিসটা থেকে কোন জিনিসটা তৈরি হচ্ছে। তো একটু চেষ্টা করি আমরা। তো সব থেকে মানে পিওর লাইম যেখানে আমরা পাই আর কি, যদি আমরা বলি কোনো একটা ক্ষেত্রে সব থেকে পিওর লাইম যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি লাইমস্টোন। কি বলতে পারি? আমরা বলতে পারি লাইমস্টোন, যেখানে পিওর লাইমটা যেখানে থাকে। ওকে, এই লাইমস্টোন ছাড়া সেল ও চক এই দুটো জায়গাতেও কিন্তু কি থাকে, পিওর লাইম থাকে। এর সংকেত হচ্ছে CaCO3। এই লাইমস্টোনকে আমরা কি করি, এই লাইমস্টোনকে আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট যেটাকে আমরা বলছি, এই লাইমস্টোনটাকে আমরা কি করি, ক্যালসিনেট করি। এই লাইমস্টোনটাকে আমরা যদি ক্যালসিনেট করি, আচ্ছা ক্যালসিনেট মানে কি?
আমরা এখানে টেম্পারেচার দেব, তাহলে এখানে আমরা কি করছি, এই প্রসেসটাকে এখানে আমরা হিট দিচ্ছি আর কি, সেটাই লিখি আমি জাস্ট। এইটাকে আমরা জেনারেলি হিটের সাইন বলি, এবং হিট দিচ্ছি অ্যাট 800 ডিগ্রি টেম্পারেচার থেকে প্রায় 1200 ডিগ্রি টেম্পারেচারে। এর ফলে এখানে কি হবে, এর ফলে এখান থেকে CO2 বেরিয়ে যাবে, CO2 নির্গত হবে এবং তৈরি হবে, এখানে তৈরি হবে CaO, এখানে তৈরি হবে CaO। এই CaO-কে আমরা বলে থাকি কুইকলাইম, এই CaO-কে আমরা বলি কুইকলাইম। আচ্ছা, এই কুইকলাইমকে আমরা ল্যাম্প লাইমও বলতে পারি, হোয়াইট লাইমও আমরা বলতে পারি। এবং এই প্রসেসটাকে বলা হয়ে থাকে, ক্যালসিনেশন, প্রসেসটার নাম ক্যালসিনেশন। এবারে যদি আমরা এই CaOর সাথে আমরা জল দিয়ে দিই, তখন জল দিলে এই প্রসেসটাকে বলা হয়ে থাকে স্লেকিং, বা আমরা যদি লিখি যে স্লেক উইথ ওয়াটার। জল দিয়ে পরে আমরা যদি দেখি এখানে কি হবে, এখানে আমরা জল অ্যাড করছি, এই যে দেখো জল এখানে অ্যাড করা হচ্ছে H2O, ঠিক আছে। এখানে এই প্রসেসটাকে আমরা বলবো হাইড্রেশন, অর্থাৎ জল অ্যাড করছি। এর ফলে এখানে CaOH হোল 2 তৈরি হবে। এই যে CaOH হোল 2, এই জিনিসটাকে আমরা জেনারেলি বলে থাকি স্লেকড লাইম। কেন স্লেকড লাইম বলছি, কারণ এখানে জল দিয়ে পরে স্লেকিং করছি, তাহলে এটাকে আমরা বলতে পারি স্লেকড লাইম। এটাকে আরেকটা বলতে পারি, সেটা আমরা বলতে পারি, যেহেতু জলের দ্বারা এটা তৈরি হচ্ছে সেহেতু এটাকে বলতে পারি হাইড্রেটেড লাইম। কি বলতে পারি, হাইড্রেটেড লাইম। তাহলে স্লেকড লাইমও বলতে পারি, হাইড্রেটেড লাইমও আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, এই স্লেকড লাইম, হাইড্রেটেড লাইম, এই লাইমটাকে কিন্তু আমরা আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্যাট লাইমের দিয়েও কিন্তু তুলনা করে থাকি, কারণ এর ফ্ল্যাট লাইমের ক্ষেত্রেও সংকেতটা কিন্তু সেম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইবারে যদি আমরা এখানে, ওখানে ক্যালসিনেশন ছিল, এবার এখানে যদি আমরা এয়ারে এক্সপোজ করে এখানে আমরা CO2 অ্যাড করি, এয়ারে এক্সপোজ করে রাখি এবং CO2 অ্যাড করি, এক্সপোজ টু এয়ার করি এই হাইড্রেটেড লাইমকে, এবং এখানে CO2 যদি অ্যাড হয় তাহলে কিন্তু আবার এটা CaCO3 তৈরি করে এবং জলকে আলাদা করে দেয়, জলকে নির্গত করে দেয়। এই প্রসেসকে বলা হয়ে থাকে কার্বোনেশন। এবং এই যে টোটাল ছবিটা আমি আঁকলাম, দ্যাট ইজ লাইম সাইকেল। এই গোটা জিনিসটার নাম হচ্ছে লাইম সাইকেল। যারা এটা স্ক্রিনশট নিতে চাও তারা এখানে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে পরবর্তীকালে তোমাদের সুবিধা হয়। কোনটাকে কুইক লাইম বলছি, কোনটাকে স্লেক লাইম বলছি, কোনটাকে আমরা হাইড্রেটেড লাইম বলছি, কোনটাকে আমরা লাইমস্টোনের ভিতরে ফেলছি, কোন জিনিসটাকে আমরা হাইড্রেশন বলছি, কোনটাকে ক্যালসিনেশন বলছি, কোনটাকে আমরা স্লেকিং বলছি, কোনটাকে আমরা কার্বোনেশন বলছি। এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেল। তাহলে তোমরা এখান থেকে কিন্তু ডাইরেক্টলি সেই অ্যান্সার করতে পারবে, বা তোমাদের পারা উচিত, তাই তো? পারা উচিত। ঠিক। মোটামুটি তাহলে তোমরা এখানে বোঝা গেছে, তাই তো? কঠিন কিছু তো নেই। চল নেক্সট জায়গার দিকে আমরা একটু এবারে নজর করি। নেক্সট জায়গা বলতে কী রকম নেক্সট জায়গা মানে আমরা এখানে বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে নেক্সট কোন পয়েন্টের উপরে প্রশ্ন আরও বেশি করে এসেছে, বা কোন জিনিসগুলো না জানলে আমরা এর ফার্দার কিছু করতে পারবো না। তাহলে সেই জায়গাগুলো আমাদেরকে এখানে একটু এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, চলো দেখাই যাক, একটু এক্সপ্লোর করি আমরা। নেক্সট
যে জায়গাটা আমাদেরকে এখানে দেখতে হবে বা দেখতে হয় সেটা হচ্ছে যে ওকে 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 এগুলো তো বললাম। আচ্ছা ঠিক আছে, এগুলো লাগবে না, এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা একটু বলি যে স্লেকিং অফ লাইম যেটা আমরা বললাম, এই যে স্লেকিং অফ ওয়াটার যেটা দেখতে পাচ্ছ, বা স্লেকিং উইথ ওয়াটার বা স্লেক উইথ ওয়াটার, যেটা স্লেকিং অফ লাইমকে ডিনোট করছে। এই স্লেকিং অফ লাইমটা এটা কিন্তু একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এই প্রশ্নটাও কিন্তু অনেক জায়গাতে এসেছে, এটা তোমাদেরকে জানতে হবে এবং করতে হবে। আচ্ছা, এরপরে প্রত্যেকটা লাইম সম্পর্কে একটু করে ছোট একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে যায়, যে বিভিন্ন রকমের লাইম সম্পর্কে কিছু কথা বলি। তো প্রথম যে কথাটা আছে দ্যাট ইজ পিওর লাইম, ফ্যাট লাইম, হোয়াইট লাইম, রিচ লাইম। এই যে টার্মগুলোর কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখো আমি টার্মগুলো একটু বলে দিই। পিওর লাইম, ফ্যাট লাইম, হোয়াইট লাইম, রিচ লাইম। এই যে কয়েকটা টার্ম আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে টার্মগুলো শেয়ার করলাম, এই সম্পর্কিত এবার তোমাদের সাথে একটু আলোচনা করব। এই যে টার্মগুলো যদি তুমি পাও, এই টার্মগুলো যদি তুমি পাও, জেনে রাখবে এই ধরনের লাইন স্লেক্স র্যাপিডলি। এরা কি করে? প্রথম পয়েন্ট স্লেক্স র্যাপিডলি। আচ্ছা, স্লেক্স র্যাপিডলি স্যার, তাহলে স্লেক্স কিসের সাথে হচ্ছে? স্লেকিংটা হচ্ছে কিন্তু জলের সাথে। তাহলে এটা যখনই স্লেক্স র্যাপিডলি, ইটস ভলিউম, এর যে ভলিউমটা থাকে দ্যাট ইনক্রিজ বাই 2 থেকে 2.5x, অর্থাৎ 2 থেকে 2.5 গুণ দেন ইটস অরিজিনাল ভলিউম। তাহলে অরিজিনাল ভলিউমের থেকে 2 থেকে 2.5 গুণ এটা বেড়ে যায়। 2 থেকে 2.5 গুণ এটা কী হয়ে যায়? বেড়ে যায়, ভলিউমের থেকে এটা বেড়ে যায়। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এখানে 2 থেকে 2.5 গুণ এখানে বেড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে। যেটা বোঝা গেছে সেটা বোঝা গেছে, সেটা নিয়ে পরে এখানে তর্কের কোনো জায়গা নেই, তাই না? এবারে যেটা এখানে আসে সেটা হচ্ছে যে নেক্সট কি পয়েন্ট এখানে আমাকে অ্যাড করতে হতে পারে, যে এই ধরনের লাইন জেনারেলি কন্টেন্ট 95 থেকে 97% ক্যালসিয়াম কার্বনেট CaCO3 and quantity of impurity মোটামুটি থাকে 2 থেকে 3%-এর কাছাকাছি। এবারে এটা কিভাবে পাওয়া যেতে পারে? মার্বেল, হোয়াইট চক, সিসেল, কোরাল, এদেরকে পুড়িয়ে বার্নিং করে আমরা এটা বের করতে পারি। প্লাস্টারিং হোয়াইট ওয়াশের কাজে লাগে, এটা তো আমরা আগেই বলেছি। নেক্সট যে টার্মটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে লাম্প লাইম, LUMP, লাম্প লাইম। it is obtained in the form of লাম্পের মতো ক্যালসিনেশনের পর এটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, এটাকে আর আমি লিখছি না। নেক্সট পয়েন্ট হচ্ছে কুইক লাইম, বা আমরা এই কুইক লাইমটাকে আরেকটা টার্ম দিয়ে পরে চিনি বা জানবো,
তার নাম হচ্ছে কস্টিক লাইম। কুইক লাইম ছাড়া তার আরেকটা নাম আছে, দ্যাট ইজ কস্টিক লাইম। কস্টিক লাইম যেটা বা কুইক লাইম যেটা, এটা আমরা ক্যালসিনেশনের পরে পেয়ে থাকি এবং কুইকলি ফর্ম করে, তাই আমরা এটাকে কুইক লাইম বলছি। স্লেক লাইম আমরা জানি, ম্যাগনেসিয়া লাইম হচ্ছে আরেকটা সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ম্যাগনেসিয়া লাইম। আচ্ছা চলো, ম্যাগনেসিয়া লাইমটাও জানি। স্লেক লাইম জেনেছি, আমরা একটু ম্যাগনেসিয়া লাইমটা জানি। ম্যাগনেসিয়া লাইম হচ্ছে যে ধরনের লাইম ম্যানুফ্যাকচার হয় বাই ক্যালসিনেশন of dolomite, তাকে আমরা বলি ম্যাগনেসিয়া লাইম। and it contain 20-35% magnesia. Generally it contain 20-35% magnesia, এবং ম্যাগনেসিয়া লাইমের কালার হয়ে থাকে রেডিশ। এই কালার রিগার্ডিংও কিন্তু অনেক জায়গাতে প্রশ্ন আসে। দেখো আমি বলছি না যে লাইম থেকে প্রচুর প্রশ্ন আসে, বাট লাইম থেকে কিন্তু একটা বা দুটো প্রশ্ন যে কোনো জায়গাতে কিন্তু লাইম বা রাইম রিলেটেড জায়গাতে কিন্তু প্রশ্নগুলো কিন্তু একটা বা দুটো কিন্তু ড্রপ করে দেয়। তখন কিন্তু আমাদের এগুলো করতে হবে এবং এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো কিন্তু ভুল করলে চলবে না। ঠিক আছে, বোঝা গেছে? হোপফুলি বোঝা গেছে, ওগুলো বোঝা উচিত। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ ঠিকই আছে তাহলে। ওকে, ম্যাগনেসিয়া লাইম গেল। আচ্ছা, এবারে আসছে পিওর ইমপিওরের কথা। পিওর এবং ইমপিওরের কথা এখানে এবারে নেক্সট আসবে। যে পিওর ইমপিওর নিয়ে পরে আমরা কি জানবো, কি শিখবো, সেটা একটু আমরা দেখে নিই। পিওর ইমপিওর নিয়ে আমরা যেটা শিখবো এখানে, যে পিওর লাইম কাকে বলছি, ইমপিওর লাইম কাকে বলছি, সেটা আগে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো যদি ইমপিউরিটিস 5%-এর থেকে বেশি হয়, যদি ইমপিউরিটিস 5%-এর থেকে বেশি হয়, তাহলে ওটা হয়ে যাবে হচ্ছে 5%-এর থেকে যদি বেশি হয়, তখন তাকে আমরা বলবো ইমপিওর লাইম। 5%-এর থেকে বেশি হলে তখন আমরা তাকে বলবো ইমপিওর লাইম। আর যদি ইমপিউরিটিস লেস দেন 5% হয়, তখন তাকে আমরা বলবো পিওর লাইম। এই যে ইমপিউরিটিসের কথা আমরা বলছি, এই যে ইমপিউরিটিস এই যে জিনিসপত্রগুলো বলছি, মনে আসতে পারে যে ইমপিউরিটিস ব্যাপারটা কি। তো ইমপিউরিটিস ব্যাপারটা জেনারেলি আর কিছুই না। ইমপিউরিটিস ব্যাপারটা হচ্ছে যে জেনারেলি ক্লে ফর্মেশন অনেক বেশি থাকে, এবং এই ক্লে ফর্মগুলোই লাইমে ইমপিওর ফর্ম হিসাবে থাকে। এছাড়া আরও অনেক কিছুই থাকে, শুধু ক্লে না, বাট ক্লেটাই জেনারেলি বেশি জায়গা অকার করে থাকে। আচ্ছা, পিওর লাইম তো আমরা পেলাম। এবারে আমরা একটু দেখে নিই পিওর লাইম দুটো পড়লাম আমরা। আচ্ছা, এবারে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে আমি ইমপিওর লাইমের কথা বললাম, এই ইমপিওর লাইম তার দুটো ভাগ রয়েছে। আচ্ছা, ইমপিওর লাইমের আবার দুটো ভাগ রয়েছে। কীরকম দুটো ভাগ রয়েছে? প্রথম ভাগটার নাম হচ্ছে লিন লাইম, और বলতে পারি আমরা এটাকে পোর লাইম। এই যে পোর লাইমের কথা বললাম, এটা জেনারেলি 80% CaO কন্টেন করে, মোটামুটি 5% মতো MgO করে। আর ক্লে ইমপিউরিটিস, যেটা তোমাদেরকে বললাম একটু আগে, ক্লে ইমপিউরিটিস থাকে এখানে মোটামুটি গেটার দেন
7%, গ্রেটার দেন 7% এখানে ক্লে ইম্পিউরিটিস থাকে। এছাড়া এখানে আরও অনেক জিনিস থাকে ক্লেতে, যেমন সিলিকা থাকে, আচ্ছা অ্যালুমিনা থাকে, আরও হচ্ছে আয়রন অক্সাইড থাকে, ওই রকম অনেক জিনিসপত্র থাকে যেগুলো 7%-এর বেশি হয়ে থাকে। তো এই পোর লাইমের ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে, যেটা প্রশ্নতে এসেছিল আমাদের ইউপিআরভি ইউএনএলে 2022-এর যেই পরীক্ষাতে, যে এই লিন লাইমের কিন্তু সেটিং অ্যান্ড হার্ডেনিং process is very slow. Setting and hardening process is very slow. সেট এবং হার্ড হওয়ার জায়গা কিন্তু খুব স্লো, এই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড স্লো হয়ে যায়। সেটও হতে অনেকটা টাইম লাগে এবং হার্ডেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় এটা নেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যদি ইম্পিউরিটিস আমাদের বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটিং টাইম আর হার্ডেনিং টাইম এটা কিন্তু একটু বেশি হয়ে যায়, এই স্লো হয়ে যায়। ওকে, টাইমটা বেশি হয়ে যায়, প্রসেসটা স্লো হয়ে যায়। আচ্ছা, এবারে এই ক্ষেত্রে কিন্তু এক্সপানশন অফ ভলিউমটাও কিন্তু ভেরি লেস হয়ে যায়। এক্সপানশন অফ ভলিউম সেটাও কিন্তু লেস হয়ে যায়। দেখো তাহলে সেটিং হার্ডেনিং প্রসেস স্লো হয়ে গেল, এক্সপানশন অফ ভলিউমও কিন্তু স্লো হয়ে গেল। এছাড়া আরও এক ধরনের লাইম আমরা পাই এই পোর লাইমের ভিতরে, বা আমরা ইমপিওর লাইমের ভিতরে পাই, যার নাম হচ্ছে হাইড্রোলিক লাইম। দেখো ওখানে কিন্তু আমরা হাইড্রেটেড লাইম পেয়েছিলাম জল দেওয়ার পরে, এখানে আমরা পেলাম হাইড্রোলিক লাইম। এই লাইমটার একটা বিশেষত্ব রয়েছে। এই লাইমটার বিশেষত্ব হচ্ছে ইট ইজ capable to set under water and in damp condition or damp সিচুয়েশনে এবং আন্ডার ওয়াটারের ক্ষেত্রে এটা কিন্তু সেট হতে পারে। এর ইম্পিউরিটিস রেঞ্জ কিন্তু প্রচণ্ড বেশি, প্রায় 5 থেকে 30% ইম্পিউরিটিস এটা ক্যারি করে। 5 থেকে 30% ইম্পিউরিটি এটা কি করে, ক্যারি করে। ঠিক আছে, হাইড্রোলিক লাইমকে কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। হাইড্রোলিক লাইমকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, কীরকম স্যার, এতটা যখন বললেন আর একটু তাহলে একটু ডেপথে যখন যাচ্ছেন তখন একটু ডেপথেই বলুন। তো ইম্পিউরিটিসের হিসাবে যদি আমরা ইম্পিউরিটিস দেখি, ইম্পিউরিটিস যদি 5 থেকে 10% হয়, তখন আমরা তাকে বলি ফিবলি হাইড্রোলিক লাইম। হ্যাঁ, ওটা আমি এইচ দিয়ে লিখলাম, ফিবলি হাইড্রোলিক লাইম। যদি 11 থেকে 20% ইম্পিউরিটিস হয়, 11 to 20% ইম্পিউরিটিস হয়, তখন আমরা তাকে বলি মডারেট হাইড্রোলিক লাইম। আর যদি ইম্পিউরিটিস 21 থেকে 30% হয়, তখন আমরা তাকে বলি ইমিনেন্টলি হাইড্রোলিক লাইম। দেখো প্রথম ক্লাস এ লাইম যেটা আমি পড়েছিলাম, সেই ক্লাস এ লাইম হচ্ছে এই ইমিনেন্টলি হাইড্রোলিক লাইম, এই ক্লাস এ। এবং সব থেকে যেখানে ভেরি ড্যাম্প সিচুয়েশন রয়েছে, প্রচণ্ড ভিজে জায়গা, সেই জায়গাতে আমরা জেনারেলি ইমিনেন্টলি হাইড্রোলিক লাইমকে ইউজ করে থাকি। হাইড্রোলিসিটিটা হচ্ছে এর ইমিনেন্ট, সেই জন্য এটাকে আমরা ইমিনেন্টলি হাইড্রোলিক লাইম বলি। বিপিএসসি অর্থাৎ বিহারের যে পিএসসি হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্ন এখান থেকে কিন্তু এসেছিল রিগার্ডিং ইম্পিউরিটিস। এবারে এ বি সি ডি তো অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি বাবা, সেগুলো নিয়ে আর এখানে আলোচনা করে লাভ নেই।
ভিজুয়াল ইন্সপেকশনের একটা গল্প তোমাদেরকে বলি, ভিজুয়াল ইন্সপেকশনের একটা গল্প তোমাদেরকে বলি। তো ক্লাস এ লাইম আমি আগেই তোমাদেরকে পড়িয়েছিলাম। তো ক্লাস এ লাইম যেটা, এই ক্লাস এ লাইম জেনারেলি দেখতে হচ্ছে ডার্টি হোয়াইট, অর একে আমরা জেনারেলি বলবো হচ্ছে গ্রে কালারের। আমি মনে হয় কদিন আগেই তোমাদেরকে প্রশ্নও করেছিলাম যে এটা কি কালারের হয়, এগুলো কিন্তু প্রশ্নে অনেক জায়গায় এসেছে। নেক্সট হচ্ছে ক্লাস বি। ক্লাস বি যেটা, সেটা হচ্ছে জেনারেলি লাইট ডার্টি হোয়াইট। অ্যান্ড ক্লাস সি থেকে যেটা আমরা পাবো, ক্লাস সি যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু একদম হোয়াইট। তাহলে আমরা কালার দেখেও এখানে কিন্তু সেটা চুজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা ওকে, চলো এটা নিয়ে আর এখানে আলোচনা করে আর কিছু লাভ নেই সেরকম। তো ভিজুয়াল ইন্সপেকশন টেস্ট, এটা আমরা চোখে দেখে করতে পারি, ভিজুয়ালি আমরা চেক করতে পারি। ওকে, নেক্সট টেস্টের দিকে আমরা যাব। নেক্সট টেস্ট, আরও একটা টেস্ট এখানে করা হয়ে থাকে, যেটাকে আমরা বলি অ্যাসিড টেস্ট। কি টেস্ট বলি এটাকে? এই টেস্টটাকে আমরা বলি অ্যাসিড টেস্ট। এবারে অ্যাসিড হিসাবে কি ইউজ হয়? অ্যাসিড হিসাবে এখানে HCl ইউজ হয়। এটা জেনারেলি করা হয়ে থাকে টু ফাইন্ড আউট দ্য ইমপিউরিটিস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বোনেট অ্যাভেলেবেল ইন দ্য লাইম, সেটা জানার জন্য এই HCl টেস্ট বা অ্যাসিড টেস্টটা করা হয়ে থাকে। একটা টিস্পুন অফ পাউডার লাইমকে নেওয়া হয়ে থাকে একটা টেস্ট টিউবে, এবং সেখানে ডাইলুটেড HCl অ্যাড করা হয় এবং হিট করা হয়ে থাকে ফর এ মিনিট সামথিং, ফর ফিউ মিনিটস। যদি এখানে বাবল ফর্ম হয়, ইফ বাবল ফর্মড ডিউরিং হিটিং, ইট ইন্ডিকেটস দ্য ক্যালসিনেশন অফ লাইম ইজ নট ডান পারফেক্টলি, তাহলে সেখানে কিছু প্রবলেম তৈরি হয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো, এইভাবে আমরা অ্যাসিড টেস্ট করতে পারি এবং অ্যাসিড টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে কতটা ইমপিউরিটিস রয়েছে এবং কতটা ক্যালসিয়াম কার্বোনেট সেখানে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, সেটা দেখে আমরা বুঝতে পারি। আচ্ছা, এছাড়া আর কি টেস্ট স্যার হতে পারে? এখানে আর কি কি টেস্ট হয়? জেনারেলি সিভের সাহায্যে, সিভের মাধ্যমে আমরা এখানে ফাইননেস টেস্ট করতে পারি। এবং এটা কোথায় রয়েছে স্যার? আইএস কোড একটু যদি বলেন। এছাড়া এখানে একটা সিভ টেস্ট হয়, আমি এখানে যেটা ইম্পর্টেন্ট নয় সেগুলোর ভিটেল যাচ্ছি না। সিভ টেস্ট হয়, সিভ টেস্টের মাধ্যমে ফাইননেস বের করানো হয়। এই ফাইননেস কোথায় পাবো স্যার? কোন আইএস কোডে রয়েছে? IS 6932 পার্ট 4, এই জায়গাতে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে, তোমরা যেয়ে সেখানে দেখতে পারো, ঠিক আছে, সেখানে যেয়ে তোমরা এটা দেখতে পারো। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা স্যার, সিভ টেস্ট হলো, এরপর কি রয়েছে স্যার? ওয়ার্কিবিলিটি টেস্টও আমরা এখানে করতে পারি। আচ্ছা, ওয়ার্কিবিলিটি টেস্ট কোন জায়গাতে হবে? ওখানেই আমাদের যে এই 6932 রয়েছে, ওই 6932-র এগেনস্টে পার্ট 8 রয়েছে, পার্ট 8-এ আমরা এটা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, এটা তো বললেন। আর কি হতে পারে? সেটিং টাইম টেস্ট হতে পারে। এই সেটিং টাইম টেস্ট আমরা কিন্তু ভাইকাট অ্যাপারেটাসের মাধ্যমেই করি। এই সেম ওয়েতে যেভাবে আমরা সিমেন্ট টেস্ট করে থাকি, সেই সিমেন্ট টেস্টের ওয়েতেই কিন্তু আমরা ভাইকাট অ্যাপারেটাসের মাধ্যমে আমরা এটা করতে পারি। ভাইকাট অ্যাপারেটাসের মাধ্যমে আমরা এটা করতে পারি। অ্যাজ লাইক সিমেন্ট টেস্ট, সিমেন্টের যেরকম আমাদের টেস্ট হতো, সেই সিমেন্ট টেস্টের মতো করেই আমরা কিন্তু এখানে এটা করতে পারবো। আচ্ছা, আর কি রয়েছে? সেটিং টাইম টেস্ট ছাড়া স্যার আরও একটা রয়েছে সাউন্ডনেস টেস্ট। এটা রয়েছে ওই 69 আইএস কোড 6932 এর পার্ট যে 9 রয়েছে, এই পার্ট 9-এ আমাদের এর সাউন্ডনেস টেস্টও রয়েছে, যেটা লা সাতেলিয়ার অ্যাপারেটাসের মাধ্যমেই করা হয়ে থাকে। তাহলে সেটিং টাইম টেস্টও করা যায় সিমেন্টের মতো, এর সাউন্ডনেস টেস্টও করা যায় লা সাতেলিয়ার অ্যাপারেটাস দিয়ে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, এগুলো মোটামুটি হালকা হালকা জানলেই হবে, এগুলো নিয়ে পরে প্রচুর ডিটেলসে জানার দরকার নেই, কারণ এগুলো থেকে সেই রকম কোশ্চেন এখনও পর্যন্ত রেডি হয়নি এবং সেভাবে আসেনি প্রশ্ন, তাই এগুলো নিয়ে চিন্তা করার মতো কিছু ব্যাপার নেই। যে জায়গাটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার রয়েছে বা যে জায়গাটা থেকে প্রশ্ন
আসতে পারে বলে আমার মনে হয়, সেই জায়গাটা এবারে তোমাদের সামনে আমি একটু বলি, একটু রাখি তোমাদের সামনে। কোন জায়গাটা স্যার, কোথা থেকে প্রশ্ন আসতে পারে? নেক্সট হচ্ছে যে ইউনিট ওয়েট অফ লাইম, ইউনিট ওয়েট অফ লাইম। আনস্লেকড লাইম যদি হয়, আনস্লেকড লাইম, আচ্ছা ডিটা অ্যাড করে দিই, আনস্লেকড লাইম। আনস্লেকড লাইমের ক্ষেত্রে ইউনিট ওয়েট হবে 1050 কেজি পার এম কিউব। আচ্ছা, তাহলে স্যার স্লেকড লাইমের ক্ষেত্রে কত হবে? স্লেকড লাইমের ক্ষেত্রে যেহেতু স্লেকড হচ্ছে, ওটা জলের সাথে বিক্রিয়া করছে, তাই ওটা হবে 640 কেজি পার এম কিউব। আচ্ছা স্যার, তাহলে হার্ডেন্ড যে লাইম রয়েছে তার ক্ষেত্রে কি হবে? হার্ডেন্ড লাইম কিন্তু আবার তখন একটু ওজন বেড়ে যাবে, 800 কেজি পার এম কিউব হয়ে যাবে। আচ্ছা, লাইম আর ওয়াটারকে মিশিয়ে অনেক জায়গাতে একটা লাইম পুট্টি বানানো হয় এবং সেটাকে ইউজ করা হয়ে থাকে। আরও একটা জায়গা তোমাদেরকে জানাচ্ছি, যে জায়গাটা সম্পর্কে তোমাদের জানতে হবে। আচ্ছা, এটা ইউনিট ওয়েট, হ্যাঁ, এগুলো থেকে জেনারেলি প্রশ্ন আসার চান্সেস রয়েছে, তাই তোমাদেরকে এগুলো এক্সট্রা করে বলে দিচ্ছি, এছাড়া আর কোনো কারণ এখানে নেই। আরেকটা জিনিস হয় যেটার নাম হচ্ছে মডিউলাস অফ রাপচার, মডিউলাস অফ রাপচার, মডিউলাস অফ রাপচার। মডিউলাস অফ রাপচার কত হবে কিসের ক্ষেত্রে? ক্লাস এ এর ক্ষেত্রে। দেখো, যে দুটো অ্যাভেলেবেল সেটাই আমি বলছি। ক্লাস এ হাইড্রোলিক লাইম, মডিউলাস অফ রাপচার শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু 10.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ক্লাস বি যদি হয়, ক্লাস বি এর ক্ষেত্রে দ্যাট ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট ইজ মডিউলাস অফ রাপচার ফর ক্লাস এ অ্যান্ড ক্লাস বি। হতেই পারে কোনো ক্ষেত্রে হয়তো প্রশ্নটা দিল এবং সেটা তোমাদেরকে পরবর্তীকালে কিন্তু হেল্প করবে, তাই আমরা এটা বললাম। আচ্ছা, ইএসসির 2023-এ কোশ্চেনটা এসেছিলো, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম, যে ওয়ার্কিবিলিটি অফ লাইম কি করে আমরা মেজার করব। একটু আগেই ওয়ার্কিবিলিটির কথা বলছিলাম, যে ওয়ার্কিবিলিটি টেস্ট আমরা করতে পারি, বাট সেটা আমরা কি করে মেজার করব সেটা আমাদেরকে জানতে হবে। ওয়ার্কিবিলিটি টেস্ট জেনারেলি বিল্ডিং লাইমের ক্ষেত্রে কিসের মাধ্যমে করা হয়ে থাকে? চলো লিখি এখানে। ইএসসির প্রশ্ন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেও আসতে পারে। তাহলে ওয়ার্কিবিলিটি অফ লাইম, ওয়ার্কিবিলিটি অফ লাইম জেনারেলি আমরা মেজার করি স্ট্যান্ডার্ড ফ্লো টেবিলের মাধ্যমে অ্যান্ড এ truncated conical মোল্ডের মাধ্যমে। তাহলে এটার মাধ্যমে আমরা ওয়ার্কিবিলিটি অফ লাইম চেক করতে পারি। ঠিক আছে, এবারে কীরকমভাবে করা হয়, কী দেখা হয়, ফ্লো টেবিলে কী করে হয়, এসব আমি এখানে তোমাদেরকে বলছি না, কারণ এগুলো তোমাদের রিকোয়ার্ড নয়, তাই দরকার নেই। আচ্ছা, আরও একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলি, তোমরা সুরকির নাম শুনেছো? সুরকি কি বলো তো? সুরকি হচ্ছে জেনারেলি ব্রোকেন ব্রিক পাউডার বা বার্নড ক্লে সয়েল, যেটাকে আমরা ইউজ করে থাকি। কোথায় ইউজ করে থাকি? এই সুরকিটা জেনারেলি ইউজ হয়ে থাকে লাইম মটারে সুরকি ইউজ হওয়ার কারণ হচ্ছে, লাইম মটারে সুরকি ইউজ হওয়ার কারণটাই হচ্ছে যে এটা কি করে, ইট ইম্পার্টস হাইড্রোলিসিটি। এটা কি করে? হাইড্রোলিসিটিকে ইম্পার্ট করে, তাহলে সুরকি কি? ব্রোকেন ব্রিক পাউডার অর বার্নড ক্লে সয়েল, দ্যাট ইজ এ সাবস্টিটিউট, যেটা কোথায় ইউজ হয়? ইন কংক্রিট ইউজ হতে পারে, ইন মোটার ইউজ হতে পারে, যেটা কি করে?
যেটা হাইড্রোলিসিটিকে বাড়িয়ে দেয়, যেটা হাইড্রোলিসিটিকে ইম্পার্ট করে। আচ্ছা, এরপরে ইউকেপিএসসিতে একটা প্রশ্ন এসেছিল ইউকেপিএসসিতে। প্রশ্নটা হচ্ছে, একটু আগে আমরা পড়লাম আনস্লেক লাইম। হোয়াট ইজ আনস্লেক লাইম? আনস্লেক লাইম হচ্ছে যে লাইমটা আমাদের স্লেকিং এখনও পর্যন্ত হয়নি, যেটাকে আমরা জল দিলে স্লেকিং হবে। তাহলে সেটা কি লাইম? দ্যাট ইজ কুইক লাইম, CaO, দ্যাট ইজ কুইক লাইম। কুইক লাইমকে আমরা আরেকটা লাইম বলেছিলাম যেটার নাম হচ্ছে কস্টিক লাইম। তো এটাকে আমরা আনস্লেক লাইম বলে থাকি। এরকম ডাইরেক্ট কিন্তু প্রশ্ন অনেক জায়গাতে দেয়, প্লিজ একটু এগুলো ভালো করে দেখবে। আচ্ছা, লাইম মোটারের ইউজ করার ডিমেরিট কি? লাইম মোটার ইউজ করার ডিমেরিট কি? লাইম মোটারের ডিমেরিট হচ্ছে, দ্য ডিমেরিট অফ লাইম মোটার হচ্ছে যে এটা তাড়াতাড়ি সেট করে না। ইট উইল টেক এ গ্রেটার টাইম দ্যান সিমেন্ট মোটার। তাহলে ডিমেরিট অফ ইউজিং লাইম মোটার, ইট ইজ কি হবে? ইট ডাজেন্ট সেট কুইকলি। এটা তাড়াতাড়ি সেট করবে না। ইট ডাজেন্ট সেট কুইকলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো তো মোটামুটি গেল। এবারে একটু কঙ্কার রিলেটেড একটু গল্প করি। কঙ্কার রিলেটেড, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি করুন গল্প কঙ্কর রিলেটেড। কঙ্কর থেকে কোন লাইম তৈরি হয়? কঙ্কর থেকে কোন লাইম তৈরি হয়? কঙ্কর অ্যাকচুয়ালি একটা ইররেগুলার শেপের পোরা স্ট্রাকচার, যেটাকে আমরা বলি, যেটা একটা সেডিমেন্টারি রকের মতো বলতে পারো। ইটস এ পার্ট অফ সেডিমেন্টারি রক, বা একটা সেডিমেন্টারি রকও বলতে পারি। এই কঙ্কর দিয়ে জেনারেলি হাইড্রোলিক লাইম তৈরি হয়। কি তৈরি হয়? হাইড্রোলিক লাইম তৈরি হয়। তাহলে যদি প্রশ্ন করে কঙ্করকে দিয়ে আমরা কি তৈরি করি, কঙ্কর দিয়ে আমরা কি তৈরি করি, তো কঙ্কর ইজ ইউজ টু মেক হাইড্রোলিক লাইম। ইটস ইউজ টু মেক হাইড্রোলিক লাইম। এ ধরনের ছোট প্রশ্ন প্রচুর আসে, এগুলো জানতে হবে, এগুলো আমাদেরকে দিতে হবে। হাইড্রোলিক লাইম মানেই হচ্ছে, এর থেকেও প্রশ্ন আসে, হাইড্রোলিক লাইম মানেই হচ্ছে, আমি আগেই বললাম, প্রায় 70 to 80% এখানে CaO থাকবে এবং 20 to 30% এখানে ইমপিউরিটিস থাকবে, আর ক্লে ইমপিউরিটিস থাকবে। এটা কিন্তু জানতে হবে, এগুলো বলতে হবে, এগুলো ভুল করলে চলবে না, ঠিক আছে? চলো, এগুলো তো মোটামুটি একটা আইডিয়া তোমাদের কাছে হলো, ক্লিয়ার তো হলো। আচ্ছা, জেনারেলি লাইমস্টোনকে কোন টেম্পারেচারে আমরা বার্ন করি, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে বা এসেওছে অনেক জায়গাতে। তো সেটা আমি কিন্তু লিখে দিয়েছি, জেনারেলি 800 থেকে 1100 ডিগ্রি বা যে 1000 ডিগ্রি রয়েছে তার ভিতরে জেনারেলি করা হয়। তো অ্যান্সার কিন্তু কমটা করবে, 800 ডিগ্রিটাই করবে, ওটাকে কিন্তু 1000-এর দিকে যাবে না। আচ্ছা দাঁড়া, ওটাকে আমি কমিয়ে দিই, নইলে আবার ওটা তোমরা মনে রয়ে যাবে, 1200টার মনে রয়ে যাবে। এটা কিন্তু এত বেশি করার দরকার নেই, তোমরা শুধু 800টাই আপাতত মনে রাখবে, 800টাই মনে রাখবে। 800 ডিগ্রি সেন্টিগ্রেডটা মনে রাখলেই যথেষ্ট, 800 ডিগ্রি সেন্টিগ্রেড মনে রাখলেই যথেষ্ট, 1200 ডিগ্রি অবধি যাওয়ার দরকার নেই, কারণ এর নিয়ে পুরো প্রশ্ন এসেছে এবং সেই অ্যান্সার কিন্তু তোমাদেরকে করতে হলে এই অ্যান্সার করতে হবে। এটা কোথায় এসেছে? UPPCL-এর কিন্তু এই প্রশ্ন এসেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লাইমের প্লাস্টিসিটি কীরকম, এটা একটা প্রশ্ন অনেক জায়গাতে করে। সো লাইম পোজেস এ হাই প্লাস্টিসিটি। জেনারেলি লাইম পোজেস এ হাই প্লাস্টিসিটি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু দরকার, ঠিক আছে?
ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আর কি প্রশ্ন এখানে হতে পারে? সবই তো মোটামুটি বললাম। এ লাইমের কালার, এগুলো প্রশ্ন আসতে পারে, সেগুলোও তোমাদেরকে বলেছি। সিডি সব এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। এখানে তো আর কিছু সেরকম প্রশ্ন নেই, সব ধরনের প্রশ্নই করা হয়ে গেছে। মেশিনারি ওয়ার্কে তো হাইড্রোলিক লাইম ইউজ হয়, এটাও তোমরা জানো, একটু আগেই বললাম। আচ্ছা, আন্ডার ওয়াটার স্ট্রাকচার হলেও হাইড্রোলিক লাইম হবে। ঠিক আছে ঠিক আছে, এর বেশির আর দরকার নেই, এখানে এতদূর জানলেই যথেষ্ট, এটা এনাফ তোমাদের জন্য, এবং যথেষ্ট এখানে পর্যন্ত তোমাদেরকে পড়ানো। তো যারা আমার ক্লাস করছো, যারা এটাকে পছন্দ করছো, তারা অবশ্যই একটা করে লাইক করবে, ক্লাসটার সাথে যুক্ত থাকবে। এবং বিল্ডিং মেটেরিয়ালের আমরা অলরেডি 3টে ক্লাস করলাম, আরও ক্লাস করব। এবং অ্যাবস্ট্রাক্ট পয়েন্টগুলো, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কতটা পড়তে হবে, তার বেশি পড়তে হবে না, এগুলো তোমাদেরকে দেখবে পরীক্ষার আগে খুব খুব হেল্প করবে। এবং শর্ট নোটস, যে এর বাইরে আর প্রশ্ন আসতে পারে না, তো সেটা যখন তোমার কাছে তৈরি হয়ে যাবে, তুমি তখন কিন্তু খুব মানে ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে, প্রিপেয়ার করতে পারবে, রিভাইজ করে পরে সেগুলোকে খুব ভালোভাবে তুমি অ্যান্সার করতে পারবে। হোপফুলি তোমরা ভিডিওটাতে হেল্প পেয়েছো। চ্যানেলে এখনও অবধি থেকে যদি সাবস্ক্রাইব না করেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে অনেক ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো দেখো, চ্যানেলটাকে এক্সপ্লোর করো। যারা নতুন চ্যানেলে একদম, তারা প্রেপ উইথ মিয়ের সাথে এই চ্যানেলটা কী করতে চায়, কী রয়েছে, সেটা সম্পর্কে চ্যানেলটাকে একটু দেখো। এবং তোমাদের ভালোবাসা প্রচণ্ড দরকার, তোমাদের সাপোর্ট প্রচণ্ড দরকার, তবেই আমরা আরও এগিয়ে যেতে পারবো। এবং এটা একটা এমন ওয়ান স্টপ সলিউশন হবে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, যেখান থেকে তোমরা পড়াশুনো করে বাংলাতে জিনিসপত্র শিখে, আবার ইংরেজিতেও জিনিসপত্র লাগবে, সেই সমস্ত কিছুকে মিলিয়ে তোমরা একটা বেটারমেন্ট পাবে, এবং তোমরা একটা জব বলতে পারো, লাইফে সাকসেস বলতে পারো, এই জিনিসগুলোর দিকে এগিয়ে যাবে। কন্টিনিউয়েশন খুব দরকার, আমি বারবার বলছি, জীবনে কন্টিনিউয়েশন রাখো, পড়াশুনোর সাথে যুক্ত থাকো। কন্টিনিউয়েশন থাকলেই কিন্তু তোমরা চাকরি পাবে, সেটা আমি সরকারি বলছি বা বেসরকারি বলছি, সমস্ত কিছুই বলছি। লাইফে সাকসেস পেতে গেলে এগুলো খুব দরকার, কন্টিনিউয়েশনের খুব দরকার। কন্টিনিউয়েশন না থাকলে লাইফে সাকসেস পাওয়া খুব মুশকিল। তাই কন্টিনিউয়েশনের দিকে নজর রাখো, পড়াশোনার সাথে নিজেকে যুক্ত রাখো, চেষ্টা করো যে পড়াশোনার সাথে যুক্ত থাকবো, পড়াশোনা নিয়ে থাকবো, দেখবে তোমাদের কিন্তু অনেক বেটার হবে। চলো আজকে এত দূরই, অল দ্য বেস্ট, ভালো থেকো, পড়াশোনার সাথে যুক্ত থাকো। চাইলে তোমরা আমার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হতে পারো, সেখানে টেকনিক্যাল ডিসকাশন করতে পারো। আমাদের যে ফ্রি মক টেস্ট চলছে সেখানে তুমি যুক্ত হতে পারো, এবং ফ্রি মকগুলো তোমরা দিতে পারো, যেটা খুশি তোমরা করতে পারো, বাট পড়াশোনার সাথে যুক্ত থাকো। চলো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিও।